অনেকেই আছো যারা প্রথম অ্যাপিয়ার হচ্ছে বিসিএস পরীক্ষায়, WBCS প্রিলিমসে, তাদের জন্য বিশেষ করে বলি আগে সিলেবাসটা ভালো করে গো থ্রু করো একদম। এবার তোমরা জানো যে 50 মার্কস রয়েছে, 25 মার্কস ইন্ডিয়ান হিস্ট্রি, 25 মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই পার্টটা ভালো করে একটু দেখো সিলেবাস, ইন্ডিয়ান হিস্ট্রিতে কী কী টপিক রয়েছে আর ন্যাশনাল মুভমেন্টে কী কী টপিক রয়েছে। নাম্বার 1, সিলেবাসটা ভালো করে দেখতে হবে, কিন্তু সিলেবাস যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু মুশকিল। নাম্বার 2, টোটাল সিলেবাসটা যেটা দেখলে টোটাল সিলেবাসটা কিন্তু কভার করতে হবে একদম। তুমি ভাবলে যে আগের বছর এই জায়গা থেকে প্রশ্ন এসছে, এই বছর আর এখান থেকে প্রশ্ন আসবে না, কিংবা এই জায়গা থেকে অনেক বছর প্রশ্ন দেয়নি, হয়তো এই বছর এই জায়গা থেকেই প্রশ্ন দেবে, এইসব মনে করা ভুল। যেহেতু এমসিকিউজের ওপর পরীক্ষা হবে তাই তোমাকে কভার টু কভার পড়তে হবে, টোটাল সিলেবাসটাকে তোমাকে কভার করতে হবে, টোটাল সিলেবাসটা কভার করতে হবে। প্রতিটা জিনিস ইঞ্চ বাই ইঞ্চ, বিটুইন দ্য লাইন্স ভীষণ ভালো করে পড়তে হবে, যাতে করে কোনো জায়গা থেকে এমসিকিউজ যেন বাদ না হয়ে যায়, কোনো জিনিস যেন তোমাকে ডিফিট করতে না পারে। এই 50 নম্বরের মধ্যে যদি 45, 42, 43 বা 45 পেয়ে যেতে পারো, তাহলে কিন্তু বুঝতেই পারছো যে হিস্ট্রির ওয়েটেজটা কিন্তু ভীষণ বেশি। এই মার্কস যদি তুমি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার একটা ফেয়ার চান্স রয়েছে বিসিএস প্রিলিতে ক্র্যাক করার। তাহলে 1 নম্বর হচ্ছে সিলেবাস, 2 নম্বর হচ্ছে কভার টু কভার স্টাডি, একেবারে পুরো সিলেবাসটা ভালো করে কভার করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিটা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের ওপর, ধরো তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লে, এইবার শুধু পড়লেই হবে না, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যে যে জিনিসগুলো পড়লে, ওদের টাউন প্ল্যানিং পড়লে, ওদের আবিষ্কার পড়লে, ওদের সাইটস, ইম্পর্টেন্ট সাইটসগুলো পড়লে, ওদের রিলিজিয়াস লাইফ পড়লে, ওদের সোশ্যাল লাইফ পড়লে, পুরোটা কভার করলে তুমি, করার পর এবার তুমি দেখো প্রথমে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রিভিয়াস ইয়ারে এই ইন্দাস ভ্যালির ওপর কী কী কোয়েশ্চেন এসছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এরা প্রযোজ্য হবে। কোন কোন জিনিসটা আমরা তৈরি করব, কোন কোন চ্যাপ্টারের ওপর কোন কোন ইন্দাস ভ্যালির কোন কোন জিনিসগুলো পিএসসি বেশি জোর দিচ্ছে, এইটার একটা হিন্টস তুমি পেয়ে যাবে যদি প্রিভিয়াস 7-8 বছরের প্রশ্ন দেখো, যে ইন্দাস ভ্যালির ওপর কী কী প্রশ্ন এসছে। বা যে চ্যাপ্টারটা করে, ধরো মহাত্মা গান্ধী তৈরি করলে, গান্ধিয়ান মুভমেন্ট, এবার দেখো গান্ধিয়ান মুভমেন্ট তৈরি করার পর দেখে নাও যে ওখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলো ভালো করে রিভিউ করো, ভালো করে পড়ো, তাহলে এরিয়াগুলো বুঝতে পারবে। আর এরিয়াগুলো বুঝতে পারলে সেই জায়গাগুলোকে ভালো করে পড়ো, তাহলেই দেখবে একটা পরিষ্কার আইডিয়া হচ্ছে। কারণ কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন কাল্টিভেট করতে হবে, কিন্তু শুধু চ্যাপ্টার পড়লে হবে না, চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটালি প্রতিটা জিনিসকে ভালো করে দেখতে হবে, ভালো করে পড়তে হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে প্রতিটা চ্যাপ্টার পড়বে আর সেই চ্যাপ্টারের পর প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কী ধরনের এসছে সেই কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করবে, তাহলে একটা দিশা পাবে, একটা হিন্টস পাবে কী ধরনের প্রশ্ন আসে। এইটাই কিন্তু শেষ কথা নয়, এইটা করার পর দেখো যে ওই চ্যাপ্টারগুলোর ওপর, যে যে চ্যাপ্টারটা পড়লে তার ওপর বিভিন্ন ধরনের যে প্র্যাকটিস সেটগুলো হয়, সেই প্র্যাকটিস সেটগুলোতে কী ধরনের প্রশ্ন দিচ্ছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়লে তার ওপর দেখো, গান্ধিয়ান মুভমেন্ট যখন পড়লে তার ওপর দেখো, কংগ্রেস যখন পড়ে তার ওপর দেখো কী ধরনের কোয়েশ্চেন রয়েছে বিভিন্ন প্র্যাকটিস সেটগুলোতে। অ্যাকচুয়ালি যত কোয়েশ্চেন অ্যান্সার করবে তত তোমার আই কন্ট্যাক্ট হবে কোয়েশ্চেনের সঙ্গে, আর যত আই কন্ট্যাক্ট হবে তত তুমি কিন্তু সাকসেস পাবে। কেননা সব কোয়েশ্চেনের উত্তর কিন্তু জেনে যাওয়া সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। শুধু তো হিস্ট্রি নয়, তোমাকে আরও প্রচুর সাবজেক্ট কভার করতে হবে। সুতরাং এমন একটা জিনিস করতে হবে তোমাকে, এমন একটা প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিসের মধ্যে তোমার চোখটা যেন একদম ঠিক অ্যান্সারের মধ্যে গিয়ে পড়ে। সুতরাং এই যে শকুনের চোখ যেটাকে আমরা বলি, এই চোখটা কিন্তু তোমাকে রাখতে হবে। মানে দেখা যাচ্ছে যে যেটার ওপর, যে অ্যান্সারের ওপর চোখ পড়ছে, যে অপশানের ওপর চোখ পড়ছে, দেখা যাচ্ছে ওটাই অ্যান্সার। এই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। আর এই জায়গায় নিয়ে যেতে গেলে তোমাকে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই প্র্যাকটিস, খালি প্র্যাকটিস। একটা করে চ্যাপ্টার পড়ো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, আর বিভিন্ন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে কিন্তু তোমরা কি করতে পারবে না, পুরো জিনিসটাকে রপ্ত করতে পারবে। নেক্সট যেটা আমরা বলবো
যে তোমরা নিশ্চয়ই জানো এই কোয়েশ্চেন অ্যান্সার দেখার মধ্যে দিয়ে, এই কোয়েশ্চেন দেখার মধ্যে দিয়ে আর একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার হয়। যারা একটু চোখ কান খুলে কোয়েশ্চেনগুলো কাল্টিভেট করবে, কোয়েশ্চেনগুলো দেখবে, তোমরা বুঝতে পারবে ইতিহাসের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। চ্যাপ্টার তো পড়তেই হবে, চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড কিছু কিছু জেনারেল টপিক আছে যেগুলোর ওপর প্রশ্ন আসে। যেমন আমি কতগুলো টপিক বলি যেগুলোর ওপর প্রশ্ন আসে, যেমন ধরো ক্যাপিটাল, রাজধানী। আমি আগেও অনেক ক্লাসে বলেছি, যারা আমার ক্লাস হয়তো অনেকে প্রথম দেখছো বা যারা আমার ক্লাস দেখো তাদের আমি প্রতিবারই বলি যে একটা ক্যাপিটাল, এই ক্যাপিটাল চ্যাপ্টারটা পড়তে গেলে তুমি কিভাবে এই চ্যাপ্টারটা তৈরি করবে। রিসেন্ট কোয়েশ্চেনের ট্রেন্ড বলছে যে ক্যাপিটাল, আগে আমরা কি দেখেছি, একটা ডাইনেস্টির নাম দিয়ে বলছে এর ক্যাপিটাল কোথায় ছিল। এখন কি করছে, ট্রেন্ডটা চেঞ্জ করে দিচ্ছে, এই ক্যাপিটাল ট্রান্সফার যেগুলো হয়েছে, ধরো ধরো হর্ষবর্ধন ক্যাপিটাল ট্রান্সফার করছে থানেশ্বর থেকে কনৌজ, কিংবা আরও একজন পাটলিপুত্র থেকে, রাজগৃহ থেকে পাটলিপুত্রের উদয়ী ক্যাপিটাল ট্রান্সফার করছে। এই যে ক্যাপিটাল ট্রান্সফারের উপর দেখবে বিসিএস প্রিলিমসে বহুবার প্রশ্ন এসছে, মানে যে জায়গাগুলোতে ট্রান্সফারের ব্যাপার রয়েছে, ক্যাপিটাল ট্রান্সফারের ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলো একটু ক্যাপিটাল যেখানে যেখানে আছে সেগুলো একটু ভালো করে দেখে যাও। ওকে, তারপরে ধরো তোমাকে বলল যে মুঘলদের ফার্স্ট ক্যাপিটাল কোনটা ছিল, বা সুলতানদের লাস্ট ক্যাপিটাল কোনটা ছিল, মানে যেখানে একের বেশি ক্যাপিটাল রয়েছে, যেসব জায়গার সঙ্গে একের বেশি মোর দ্যান ওয়ান ক্যাপিটাল রিলেটেড রয়েছে, সেইগুলো থেকে এই ধরনের প্রশ্ন এখন আসছে। সুতরাং ক্যাপিটাল যখন তৈরি করবে তখন এই স্ট্র্যাটেজিটা নাও, এই স্ট্র্যাটেজিটাতে আমার মনে হয় তোমরা ভালো ফল করতে পারবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো ফরেন ট্রাভেলার্স। যে কোনো বিয়ারের কোয়েশ্চেন খোলো, দেখবে এই টপিক থেকে একটা দুটো প্রশ্ন থাকবেই। এবং তোমরা জানো ফরেন ট্রাভেলার যখন তৈরি করতে হবে তখন মেনলি সেই ট্রাভেলারের নাম, সে নামটা তোমাকে দিয়ে দেবে কোয়েশ্চেন পেপারে, সেই ট্রাভেলার কার রাজত্বকালে আসছে এবং তিনি কার রাজত্বকালে আসছেন, কোন দেশ থেকে আসছেন এবং কি বই লিখছেন। সব ট্রাভেলারের লেখা বই নেই অবশ্য, যাদের যাদের আছে তাদের নামগুলো পড়তে হবে। ইভান বতুতা, তারপরে মেগাস্তেনিস, যে বিভিন্ন যে রয়েছে, উইলিয়াম হকিন্স, স্যার টমাস রো, তোমরা জানো যে এই যে বিভিন্ন ধরনের যে এইগুলো রয়েছে, মানে যে ফরেন ট্রাভেলার্সগুলো রয়েছে তাদের সম্পর্কে। সুতরাং ফরেন ট্রাভেলার থেকে কোয়েশ্চেন পাবি। আর একটা টপিক যেটা আমরা আসছি সেটা হলো ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়া। ভারতে ব্রিটিশরা কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করলো, এই যে একটা টপিক, এই টপিকের ওপর কিন্তু প্রশ্ন আসে। যেমন এই টপিকটা তোমরা পড়তে হবে, কিভাবে তৈরি করবে না, তো দেখবে কোয়েশ্চেন পেপারে দেখবে বিসিএস এর প্রিলিমসের যদি কোয়েশ্চেন দেখো, পিএসসির একটা ট্রেন্ড আছে এই টপিক থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া, প্রতি বছর না দিলেও বেশ কয়েক বছর দিয়েছে। যেমন একবার দিয়েছিল তোমাকে একটা রাজ্যের নাম দিয়ে দেবে, সেই রাজ্যের নাম দিয়ে বলবে এই রাজ্যটা কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয় ক্যাপচার করেছিল। যেমন দিয়েছিল পাঞ্জাব, কে ক্যাপচার করেছিল। যেমন একবার দিয়েছিল ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ারের সময় কে গভর্নর জেনারেল ছিল। এই যে এই চ্যাপ্টারগুলোতে, এই চ্যাপ্টারটায় অর্থাৎ ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়াতে আমরা তিনটে জিনিস পাই। এই তিনটে জিনিস এখান থেকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো, পাঞ্জাব, আফগানিস্তান, মহীশূর, মহারাষ্ট্র, বার্মা, এই যে রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলো কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয় দখল করলো, এটা একটা। নাম্বার 2, বার্মা দখল করতে গিয়ে বা আফগানিস্তান দখল করতে গিয়ে বা বাংলা দখল করতে গিয়ে একাধিক যুদ্ধ হয়েছে, মহীশূরে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো কার সময় হয়েছে, কোন গভর্নর জেনারেল ছিলেন। যেমন আমরা এক্ষুনি এক্সাম্পলটা দিলাম যে একবার বিসিএস প্রিলিমসে প্রশ্ন এসেছিল ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল, দিয়েছিল এটা। তারপর একবার দিয়েছিল সিন্ধ কে দখল করেছিল। এই ধরনের প্রশ্ন আসছে, দেখবে প্রায় প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে। ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়া, ভারতে কিভাবে ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বিস্তার করলো, সেই সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে আমরা এই দুটো জিনিস। আর একটা জিনিস এই চ্যাপ্টারে আমরা পাবো 4 থেকে 5টা সন্ধি। আমি আগেও অন্য ক্লাসে বলেছি বেশ কতগুলো সন্ধি আছে, বিখ্যাত সন্ধি, যে সন্ধিগুলো এখানে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেমন ট্রিটি অফ আলীনগর, যেমন ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম, যেমন ট্রিটি অফ ইয়ান্দাবু, ট্রিটি অফ সালবাই। এই 5-6টা সন্ধি আছে এখানে, এই সন্ধিগুলো করতে হবে।
কত সালে ট্রিটি অফ অমৃতসর অলরেডি বিসিএস প্রিলিতে দিয়েছিল একবার। সুতরাং ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারটা তৈরি করতে গিয়ে তোমাকে এই তিনটে জিনিসের ওপর তোমাকে একটু ফোকাস করতে হবে। একটা হলো কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয় কোন রাজ্য দখল করলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন বা ভাইসরয় ছিলেন। আর একটা হচ্ছে এই 5-6টা সন্ধি আছে ওখানে, আমি যে সন্ধিগুলোর নাম বললাম সেই সন্ধিগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার আমরা বলতে পারি, তোমরা সবাই জানো, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এখান থেকে প্রশ্ন দেয় আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে কি কি পড়বে। আর্কিটেকচারের মধ্যে টেম্পল পড়বে, মস্ক পড়বে, কোনো সিটির নাম পড়বে, এগুলো আর্কিটেকচারের মধ্যে আসে। এই আর্কিটেকচারের মধ্যে তোমরা জানো কিভাবে দেয় না, একটা শহরের নাম দিয়ে দিল, সিটি অফ পাটলিপুত্র ওয়াজ ফাউন্ডেড বাই। অর্থাৎ যে শহরগুলোর নাম আমরা পাই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে, সেই শহরগুলোর ফাউন্ডারের নামগুলো ভালো করে দেখে যেতে হবে, কারা ফাউন্ডেশন করলো। পাটলিপুত্র, আগ্রা, এই যে শহরগুলো, রাজগৃহ, এই যে সিটিগুলো, যে হায়দ্রাবাদ, এই যে শহরগুলো, এগুলো ফাউন্ডার কারা, এইটা একটা। তারপর টেম্পল রয়েছে, বিভিন্ন টেম্পলের নাম দিয়ে বলবে এই টেম্পলটা কোন রাজা তৈরি করেছিল, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে তোমাকে মস্কের নাম দেবে, মস্কের নাম দিয়ে এই মস্কটা কে বানিয়েছিল এইটা দিতে পারে। কিংবা আর একটা দিতে পারে যে এই তাদের লোকেশানগুলো কোথায়, এই যে আর্কিটেকচারগুলো আমরা তৈরি করবো এই লোকেশানগুলো আমাদের দেখে নিতে হবে। যেমন তোমাকে দিল ধরো আদিনা মসজিদ, এটা কোথায়, যেমন বিসিএস প্রিলিমসে দিয়েছিল আদিনা মসজিদ কে তৈরি করেছিল, কে তৈরি করেছিল, কোথায় তৈরি করেছিল, লোকেশন, ফাউন্ডার, এগুলো তৈরি করতে হবে। ফিচার থেকে খুব একটা প্রশ্ন প্রিলিমসে হয়তো দেবে না, টেম্পলের ফিচার থেকে মেনলি কে তৈরি করলো, কোথায় তৈরি করলো, এই জায়গাটা বা এই জিনিসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেটা খুব একটা কমন টপিক আমরা বলতে পারি, সেটা হলো কোর্ট পোয়েট, সভাকবি। ভারতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে তোমরা জানো যে প্রচুর সভাকবির নাম তোমরা পেয়েছো। এই সভাকবিরা কার কোর্টে ছিলেন বা তাদের লেখা বই, এইটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেবের সভাকবি কে ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি কী ছিলেন তোমরা জানো। এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে যেখান থেকে প্রশ্ন দেয়, যেটা আমাদের ভালো করে তৈরি করতে হবে, সেটা হচ্ছে কি না, সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনসগুলো, অ্যানুয়াল সেশনগুলো খুব ভালো করে পড়তে হবে। 1907-এর অধিবেশন, 1929-এর অধিবেশন, 29-এর অধিবেশন, 1885-র অধিবেশন, 1888-র অধিবেশন, 1889-এর অধিবেশন, যেগুলো খুব যেগুলো একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট অধিবেশন, যেগুলোতে অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু ইউনিক ডিসিশন নেওয়া হয়েছিল। যেমন একবার দিয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইকোনমিক রাইটস, এটা কোন অধিবেশনে এর ওপর রেজলিউশন নেওয়া হয়েছিল? 1931-এর অধিবেশন, 1931-এর অধিবেশন যেটা হয়েছিল। তো সেখানে এই কংগ্রেসের অধিবেশনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সবগুলো পড়ার দরকার নেই, আমি যেগুলো বললাম এরকম কিছু ইম্পর্টেন্ট সেশনস রয়েছে, এই সেশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আমাদের ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে জাতীয় আন্দোলনের সোশিও রিলিজিয়াস মুভমেন্ট। এই সোশিও রিলিজিয়াস মুভমেন্ট মানে আমরা দেখতে পাচ্ছি রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, দেবেন্দ্রনাথ, কেশব সেন, এদের যে কন্ট্রিবিউশন, এরা কি করলো, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, এই যে বিখ্যাত সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশনসগুলো, সেগুলো, আর তার সঙ্গে সঙ্গে এইসব অর্গানাইজেশনগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেমন রামমোহন, বিদ্যাসাগর, এইসব বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের সম্পর্কেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো ধারণা কিন্তু আমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখতে হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে আর একটা খুব ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, সেটা হলো মুসলিম পলিটিক্স বা মুসলিম রাজনীতি। এইখানে একেবারে 1875 থেকে শুরু করে 1940 পর্যন্ত মুসলিম পলিটিক্সের সঙ্গে রিলেটেড যে ঘটনাগুলো, মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো,
মর্লেমেন্টো রিফর্ম অ্যাক্ট, যেগুলো রয়েছে, তারপরে জিন্নার 14 দফা কর্মসূচি, এই যে ব্যাপারগুলো, তারপরে ডাইরেক্ট অ্যাকশন ডে যে ঘটনাটা ঘটলো, 37-এর নির্বাচন, যেখানে যেখানে মুসলিম পলিটিক্স রিলেটেড রয়েছে যে ঘটনাগুলোর সঙ্গে, সেই ঘটনাগুলো, 1940 লাহোর অধিবেশন তোমরা জানো, যারা কোয়েশ্চেন দেখো, এটার উপর তো বহুবার প্রশ্ন এসছে যে পাকিস্তান প্রস্তাব করলো। 1933-তে পাকিস্তান শব্দটা উঠলো, চৌধুরী রহমত আলী নিয়ে এলেন। এই যে মুসলিম পলিটিক্সের সঙ্গে রিলেটেড যে ইভেন্টসগুলো, সেই ইভেন্টসগুলো নিয়েও কিন্তু আমাদের একটু ভালো করে পড়াশুনো করতে হবে। এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে। এবং নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভেদিক সিভিলাইজেশনের ক্ষেত্রে। ভেদিক সিভিলাইজেশন যখন তৈরি করবে, এদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল এদের এই লাইফগুলো তো পড়তেই হবে। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো এই ভেদিক সিভিলাইজেশনের সঙ্গে রিলেটেড কিছু টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। টার্মগুলো তোমাকে দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে এটার মানে কি। যেমন কুলোপা একটা টার্ম, কুলোপা, তোমাকে কুলোপা শব্দটা দিয়ে বলবে হোয়াট ডাজ ইট মিন, কুলোপা শব্দের অর্থ কী। তোমাকে বলবে শত অনিত্র, একটা শব্দ দিয়ে দিল, ভেদিক লিটারেচার থেকে পাই, তোমরা জানো। এই শত অনিত্র একটা নৌকা, বিশাল বড় নৌকা, 100টা দাঁড় বিশিষ্ট নৌকা। তোমাকে বললো হোয়াট শত অনিত্র, এটা বলতে কি বোঝানো হয়েছে। তোমাকে একটা শব্দ দিল অগ্ন শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে। অগ্ন শব্দটার অর্থ যাকে হত্যা করা যায় না। আমরা জানি, তোমরা জানো, পড়েছো, অগ্ন শব্দ দিয়ে বৈদিক যুগে গরুকে বোঝানো হতো, কাউকে বোঝানো হতো। এই কোয়েশ্চেনটা এসেছিল বিসিএসে। তো এই যে টার্মিনোলজিগুলো রয়েছে, গ্রামণী বলতে আমরা কি বুঝবো, বিষপতি বলতে আমরা কাদের বুঝবো, তোমাকে এই টার্মগুলো দিয়ে দেবে, তোমাকে এই টার্মগুলো তোমাকে বলতে হবে এগুলো কাকে বোঝাচ্ছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখবে প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো ট্রান্সলেশন। আমাদের ভারতবর্ষের যে বিখ্যাত সাহিত্যগুলো রয়েছে, বৈদিক সাহিত্য, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, এই যে বিখ্যাত বইগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বুঝতে পারলে। যেমন আমরা বাবরনামার অনুবাদ হয়েছে, বাবরনামা। এই যে বিখ্যাত বইগুলোর অনুবাদ, এই অনুবাদগুলো থেকে প্রশ্ন আসে। যেমন একবার দিয়েছিল লীলাবতী, এটাকে কে অনুবাদ করেছিল, লীলাবতী এই যে বইটা, এটাকে কে অনুবাদ করেছিল, পরীক্ষায় প্রশ্ন এসেছিল। একবার এসেছিল ভগবদ্গীতাকে ইংরেজিতে কে অনুবাদ করেছিল। অর্থাৎ তোমাকে বইয়ের নাম আর ভাষাটা দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে রামায়ণ তামিল ভাষাকে অনুবাদ করেছিল। এই ক্যাটাগরির প্রশ্ন দেখবে মাঝে মাঝে আসে, প্রায় আসে। সুতরাং এই ইম্পর্টেন্ট বইয়ের ট্রান্সলেশনসগুলো কিন্তু খুব ভালো করে কভার করতে হবে। নেক্সট, ইকোনমিক হিস্ট্রির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের দেখে যেতে হবে, সেটা হলো ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। 3টে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট খুব ভালো করে পড়বে। একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, একটা হলো রায়তবাড়ি সেটেলমেন্ট, একটা মহলবাড়ি সেটেলমেন্ট। বহুবার প্রশ্ন এসছে। পার্মানেন্ট সেটেলমেন্টের কে করলো, কোথায় করলো, কত সালে করলো, এই ব্যাপারগুলো দেখবে। রায়তবাড়ি সিস্টেমেও তাই। ফিচার খুব একটা দেবে বলে মনে হয় না প্রিলিমসে, খালি ওই কে করলো, কোথায় করলো, কত সালে করলো, এগুলো দেওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো দেখবে। এই 3টে ল্যান্ড রেভিনিউ সিস্টেম খুব ভালো করে দেখে যেতে হবে। একটা হলো পার্মানেন্ট সেটেলমেন্ট, একটা হলো রায়তবাড়ি সেটেলমেন্ট, আর একটা হলো মহলবাড়ি সেটেলমেন্ট। এই ইকোনমিক হিস্ট্রি থেকে এই 3টে জিনিস কিন্তু খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। ইকোনমিক হিস্ট্রি থেকে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ থিওরি। এই ড্রেন অফ ওয়েলথ থিওরির সঙ্গে রিলেটেড একটা বইয়ের নাম আমরা পাই, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার এসছে। এই বইটা থেকে প্রশ্ন মানে এই বইটার রিলেটেড প্রশ্ন এসছে, ড্রেন অফ ওয়েলথ নিয়ে প্রশ্ন এসছে। তোমরা জানো একবার প্রশ্ন দিয়েছিল ড্রেন অফ ওয়েলথ থিওরিটাকে কে ইলাবোরেট করেছিলেন। সুতরাং এই থিওরির ইলাবোরেশন কে করেছে, পুরো এই থিওরিটা, মানে থিওরিটা কি সেটার কন্টেন্টটা হয়তো পরীক্ষায় দেবে না, কিন্তু এই থিওরিটা কে ইলাবোরেট করলেন, এটা কার থিওরি, কে এটাকে এক্সপ্লেন করলেন, কে এটাকে ক্রিটিসাইজ করলেন,
এই যে ব্যাপারটা, এই যে ড্রেন অফ ওয়েলথ থিওরিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট দাদাভাই নওরোজির ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি সেটা হলো কংগ্রেস তৈরি হওয়ার আগে বেশ কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছিল ভারতবর্ষে। সেই অর্গানাইজেশনগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে লোকাল অর্গানাইজেশন, কংগ্রেস তৈরি হওয়ার আগে, কংগ্রেস তো প্রথম ন্যাশনাল লেভেলে অর্গানাইজেশন হলো, তোমরা সবাই জানো। তো এই যে অর্গানাইজেশনগুলো, এরম কিছু অর্গানাইজেশন আছে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পেরেছো? যেমন একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশনগুলোর মধ্যে রয়েছে, যেমন ধরো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রয়েছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন রয়েছে। তো এই ধরনের যে অর্গানাইজেশনগুলো, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন রয়েছে। তো এই প্রি কংগ্রেস অর্গানাইজেশনগুলো কিন্তু থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যদি কোয়েশ্চেনটা খুলে দেখো বিশেষ প্রিলিমসে, দেখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রায় এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে, কোথায় তৈরি, মানে কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে। সুতরাং এই প্রি কংগ্রেস অর্গানাইজেশনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল মুভমেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট এটা, তোমরা জানো। বিশেষ করে প্রচুর ট্রাইবাল নন ট্রাইবাল মুভমেন্ট হয়েছে আমাদের ভারতবর্ষে ব্রিটিশদের এগেনস্টে, কিন্তু ট্রাইবাল নন ট্রাইবাল মুভমেন্টের মধ্যে বেশ কিছু মুভমেন্ট, এইটা নাম বললেই বেশ কিছু মুভমেন্টের কথা আমাদের মনে আসে, যেমন ওয়াহাবি মুভমেন্ট, ফরাজি মুভমেন্ট, সান্তাল রিভোল্ট, মুন্ডা রিভোল্ট, কুকা মুভমেন্ট, কুকি মুভমেন্ট, এই আন্দোলনগুলো। ওয়াহাবি ফরাজি থেকে প্রশ্ন এসছে, তোমরা জানো। কুকা মুভমেন্ট থেকে প্রশ্ন এসছে, কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল, পাঞ্জাবের যে মুভমেন্ট, কুকা মুভমেন্ট। কুকি মুভমেন্ট থেকে বহুবার প্রশ্ন এসছে, রানী গুইরিনিলু, কুকি মুভমেন্টের নেত্রী ছিলেন রানী গুইরিনিলু। রানী গুইরিনিলু কোথায় জাতীয় পতাকা তুলেছিলেন, রানী গুইরিনিলুকে রানী উপাধি কে দিয়েছিলেন, এইসব প্রশ্ন এসছে। সুতরাং ট্রাইবাল নন ট্রাইবাল মুভমেন্ট করতে গিয়ে তোমাকে মেনলি ফোকাস করতে হবে যেগুলোতে, আমি যেগুলো বললাম, ওয়াহাবি মুভমেন্ট, ফরাজি মুভমেন্ট, তারপরে তোমার যেটাকে আমরা বললাম যে সাঁওতাল মুভমেন্ট, মুন্ডা রিভোল্ট, এই রিভোল্টগুলোর ওপর একটু বেশি ফোকাস করতে হবে। ওকে, মুন্ডা রিভোল্টের ওপর বহুবার প্রশ্ন এসছে, উলগুলানের নেতা কে ছিলেন, বিরসা মুন্ডাকে মুন্ডারা কী হিসেবে দেখতো, এইসব প্রশ্ন এসছে। সুতরাং ট্রাইবাল নন ট্রাইবাল মুভমেন্ট জোনটা থেকে এই মুভমেন্টগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সব সময়ের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে রিভোল্ট অফ 1857, ভীষণ ইম্পর্টেন্ট। এইটা কিন্তু একেবারে ভীষণ ভালো করে ডিটেলসে পড়তে হবে, কোথা থেকে প্রথম শুরু হলো, কে কোথায় নেতৃত্ব দিল, ওকে, কার কি পরিণতি হয়েছিল এই রিভোল্টে, কোথায় কোন জেনারেলকে ডিপ্লয় করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট এই রিভোল্টকে থামানোর জন্য, এবং এই রিভোল্টের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট সেটা আমাদের দেখতে হবে। সুতরাং রিভোল্ট যখন আমরা পড়বো, ডিফারেন্ট টাইপস অফ রিভোল্ট, তার মধ্যে প্রথমেই থাকবে রিভোল্ট অফ 1857, অবভিয়াসলি সবসময়ের জন্য ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট, একটা রিভোল্ট। এবং তার সঙ্গে থাকবে সেটা হলো আর একটা ইম্পর্টেন্ট রিভোল্ট, সেটা হচ্ছে এই যে নামগুলো ট্রাইবাল এবং নন ট্রাইবাল মুভমেন্ট, সেগুলো। আর একটা টপিক আমরা আসবো, যেটা হচ্ছে অ্যাক্ট, লেজিসলেশন। ভারতবর্ষে ব্রিটিশরা যে লেজিসলেশনগুলো করেছিল, যে আইনগুলো তৈরি করেছিল, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টগুলো করেছিল, এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টগুলো দু রকমের অ্যাক্ট হয়েছিল, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট, একটা সোশ্যাল অ্যাক্ট। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেজিসলেশন, একটা সোশ্যাল লেজিসলেশন। কিছু আইন হয়েছিল যেটা সোশিও রিলিজিয়াস ফিল্ডে হয়েছিল, যেমন অ্যাবলিশন অফ সতী অ্যাক্ট, উইডো রিম্যারেজ অ্যাক্ট, এইগুলো। আর ম্যাক্সিমাম যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে যে অ্যাক্টগুলো হয়েছিল সেগুলো ভালো করে দেখতে হবে। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টগুলো সবগুলোই দেখতে হবে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট যেগুলো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অনেক রয়েছে। একেবারে 1773-তে রেগুলেটিং অ্যাক্ট দিয়ে শুরু, সেখান থেকে শুরু করে 1947-এর 18 জুলাই পাস হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই পুরো তার ভেতর যে অ্যাক্টগুলো রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, যা অ্যাক্ট আছে, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টের দিক থেকে। আর সোশ্যাল লেজিসলেশন বা সোশ্যাল অ্যাক্টের মধ্যে অ্যাবলিশন অফ সতী অ্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে
চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এসছে, চাইল্ড ম্যারেজকে বন্ধ করার জন্য অ্যাক্ট এসছে, সারদা অ্যাক্ট এসছে, এজ অফ কনসেন্ট অ্যাক্ট বহুবার বিশেষ প্রিলিমসে দিয়েছে। এজ অফ কনসেন্ট অ্যাক্ট কার জন্য পাস হয়েছিল? ঠিক আছে, মেহরানজি মালবাড়ি, তোমরা জানো। এজ অফ কনসেন্ট অ্যাক্ট, এটা একটা ইম্পর্টেন্ট। অ্যাক্ট 3 বিশেষ প্রিলিমসে দিয়েছিল। অ্যাক্ট 3 কত সালে পাস হয়েছিল? কেশব সেনের উদ্যোগে তোমরা জানো অ্যাক্ট 3 পাস হয়েছিল। 3টে বিষয়ের ওপর আইন আনা হয়েছিল। এই যে সোশ্যাল লেজিসলেশনগুলো হয়েছিল, এই লেজিসলেশনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার মানে অ্যাক্টের ওপর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। অ্যাক্টগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, বিভিন্ন অ্যাক্ট যেগুলো হয়েছিল সেই অ্যাক্টগুলো। নেক্সট যে টপিকটা ভালো করে আমরা পড়বো সেটা হলো গভর্নর জেনারেলস, ভাইস রয়েস অ্যান্ড গভর্নর্স। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। এগুলো তোমরা জানো, এগুলো পড়তে গেলে এর একটা আছে, এগুলো কিভাবে প্রশ্ন আসে, তোমাকে একটা ইভেন্টস দিয়ে দেবে, সেই ইভেন্টের ওপর তোমাকে বলবে যে ইভেন্টটা কার সময় হয়েছিল। দিতে পারে কংগ্রেস তৈরি হলো যখন, তখন কে রয়েছে, রেল ব্যবস্থা কে চালু করলো, এইভাবে ইভেন্টসগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তো এই ইভেন্টসগুলোকে রিলেট করে গভর্নর জেনারেলস, ভাইস রয়েস, এদের ইতিহাসগুলো দেখতে হবে একটুখানি। বিশেষ করে সব দেখার দরকার নেই, বিশেষ করে যারা খুব ইম্পর্টেন্ট, যেমন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহাউসি, উইলিয়াম বেন্টিঙ্ক, ভাইসরয়দের মধ্যে রিপন, লিটন, চেমসফোর্ড, আরউইন, এই যে যারা মাউন্টব্যাটেন, যাদের নাম একদম ভাইসরয় গভর্নর জেনারেল বললে, গভর্নর হিসেবে রয়েছে রবার্ট ক্লাইভ রয়েছেন, কার্টিয়ার রয়েছেন। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল ৭৬-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? কার্টিয়ার ছিলেন। তো গভর্নরের মধ্যে ক্লাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট, তার সঙ্গে ভেললেস, তার সঙ্গে ভ্যানসিটার, যার রাজত্বকালে বক্সারের যুদ্ধ হলো। তো এই গভর্নর জেনারেল এবং ভাইসরয়টা কিন্তু খুব ভালো করে, খুব সুন্দর করে, খুব ডিটেলসে কভার করতে হবে। ঠিক আছে, সুতরাং এই যে টপিকগুলো আগে একটু ভালো করে গুছিয়ে নাও পরীক্ষার জন্য। আরও অনেক টপিক আছে, কিন্তু এই টপিকগুলোর ওপর বেশি করে ভালো করে তুমি কি করো না, একটু হাইলাইট করো এই টপিকগুলোকে। এবং শুধু এগুলো করে গেলেই হবে না, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, চ্যাপ্টার ধরে পড়ো, দেখবে চ্যাপ্টার ধরে পড়ার সময়তেই দেখবে আমি যে টপিকগুলো বললাম সেগুলো চলে আসছে। ধরো একটা রাজার সম্বন্ধে পড়তে গিয়ে দেখবে তার আর্কিটেকচার চলে আসছে, একটা রাজার সম্পর্কে পড়তে গিয়ে তার কোর্ট পোয়েটের নাম দেখবে ন্যাচারালি চলে আসবে। ঠিক আছে, তো এই যে কভারগুলো, এই যে জায়গাগুলো ভালো করে পড়ো। 16 মহাজনপদ, ওকে, ভালো করে দেখো। বেদিক সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুদ্ধিজম, জৈনিজম, ওকে, এইগুলো দেখো। তারপরে ধরো অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, মানে আমি এগুলো বলছি, কিন্তু এগুলো প্রতিটা চ্যাপ্টার কিন্তু তোমাকে প্রতিটা রুলার সম্পর্কে কিন্তু ভালো করে দেখে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা জানো যে 4-5টা ডাইনেস্টি আছে সাউথ ইন্ডিয়া মানে তোমরা জানো সাউথ ইন্ডিয়ার দুটো পার্ট আমাদের পড়তে হয়, একটা ডেকান, একটা ফার সাউথের ইতিহাস। ডেকান আর ফার সাউথ মিলিয়ে রয়েছে 4-5টা ডাইনেস্টি, যেমন সাতবাহন, পল্লব, রাষ্ট্রকূট, এই যে ডাইনেস্টিগুলো, চোল, এই ডাইনেস্টিগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সুতরাং এই 3টে মাস যে সামনে রয়েছে, এই 3টে মাস একটু এই স্টাইলে পড়াশুনো করার চেষ্টা করো, একেবারে এই স্টাইলটা ধরো, এই স্টাইলটা নিয়ে পড়াশুনো করার চেষ্টা করো। দেখবে যে আস্তে আস্তে তুমি তোমার মাটিতে পা রাখতে পারছো। সিলেবাসটা কিন্তু খুব বড়, কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়তে হবে। এই চ্যাপ্টারগুলোকে ধরে পড়ো, আর এই টপিকগুলো, যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই টপিকগুলোর ওপর একটুখানি দেখো। এবং কিভাবে পড়বে সেটাও আমি বললাম, যে আগে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখো, যেটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে, এরিয়াগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করবে। তারপরে তুমি বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট করো, যাতে করে আই কন্ট্যাক্টটা হয় কোয়েশ্চেনের সঙ্গে। করে যাওয়া মানে আনপ্রিপেয়ার্ড কোয়েশ্চেনেও যাতে তুমি অ্যান্সারটা ঠিক করে দিয়ে আসতে পারো, এই জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করো। তো আমরা ক্লাসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের। আর কিছু জায়গা আছে যেগুলো খুব কনফিউজিং।
হিস্ট্রিতে কিছু কিছু এরিয়া আছে, যে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো ভীষণভাবে কনফিউজিং। আমরা আমাদের যে ক্লাসগুলো আমরা করাবো সেই কনফিউশনের জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব আস্তে আস্তে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস প্রিলিমসের আগে, সেহেতু আমরা একটু এই জাস্ট কিভাবে শুরুটা করবে, এই শুরুটা করার জিনিসটা আমি বলে দিলাম। আবার যখন আমরা ক্লাস নেব, সেই ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করব, সেই কোয়েশ্চেনগুলো তো আমরা আস্তে আস্তে ডিসকাস করব এই ব্যাপারগুলো। সুতরাং প্রিলিমসের নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপের পর্ব চলছে এখন। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো বা করবে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজি রেখে ঠিক রাখো একেবারে। মানে হিস্ট্রিটা কেন বলছি, কারণ 50 মার্কস কিন্তু তোমার রয়েছে। এটা লড়াই করার একটা ভীষণ ভালো জায়গা। যদি ভালো করে হিস্ট্রিটাকে আয়ত্ত করতে পারো, একদম পুরো একদম স্ট্র্যাটেজি দিয়ে, একদম কোয়েশ্চেন অ্যান্সার দেখে প্র্যাকটিস করে যদি হিস্ট্রিটাকে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমার অনেকটা কাজ পরিষ্কার হয়ে গেছে। কারণ 50 মার্কসের মধ্যে যদি তুমি অনেকটা মার্কস পেয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি প্রিলিমসে তোমার এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব, সেই সময় আরও অনেক কথা বলবো। আজকে জাস্ট আমি একটুখানি বলে দিলাম যে কোন কোন এরিয়াগুলো দিয়ে তোমরা শুরুটা করো, তারপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব, কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনের আলোচনা করব। একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে আরও অনেক কোয়েশ্চেন আসবে সেই রিলেটেড, তখন এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আজকে আমরা এত পর্যন্তই করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা আবার আসবো বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। ভালো থেকো, শুরু করে দাও ভালো করে, ঠিক যেভাবে বললাম। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।